১২ বছরের সমস্যা এক ক্লাসে হবে সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের এমন একটি টপিক যেটাকে ছাড়া আমরা গ্রামার কোনোভাবেই চিন্তা করতে পারি না। ধরো, তোমাকে এক পাশে ১ চামচ লবণ দেওয়া হলো, আরেক পাশে ১ বাটি বিরিয়ানি দেওয়া হলো যেটা রান্না করা হয়েছে সম্পূর্ণ লবণ ছাড়া। তাহলে তুমি কোনটি গ্রহণ করবে? অবশ্যই তুমি একটিই গ্রহণ করবে না। কারণ শুধুমাত্র লবণ যেমন আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়, ঠিক একইভাবে লবণ ছাড়া তৈরি করা খাবার আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স থেকে বোর্ড পরীক্ষা হয়তো আমাদের সরাসরি কোনো প্রশ্ন আসে না। কিন্তু বোর্ড পরীক্ষায় যে ইংলিশ গ্রামার থেকে যে টপিক গুলো আসে, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স সবগুলোর সাথেই কিন্তু টেন্স এর গুরুত্ব অপরিসীম। আমরা এই গ্রামার টপিক গুলো টেন্স ছাড়া চিন্তাই করতে পারি না। তাই আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স যার বাংলা অর্থ হলো সময় বা কাল। আমরা একটু সংজ্ঞায়িত করি টেন্সটাকে কিভাবে নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে আসতে পারি। কোন কাজ করার সময়কে আমরা টেন্স বলে থাকি। অর্থাৎ আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। তাহলে এই যে ৩ টা বাক্য ৩ টা ৩ সময়ের মধ্যে করছে। আমি ভাত খাই বর্তমান কালকে বোঝায়। আমি ভাত খেয়েছিলাম অতীত কালকে বোঝায়। আমি ভাত খাবো ভবিষ্যৎ কালকে বোঝায়। তাহলে প্রতিবারই কিন্তু আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাই এরকম একটা ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি। কিন্তু আমাদের ভাত খাওয়ার সময়টা কিন্তু এখানে ভিন্ন। তাহলে এই যে সময়ের যে ভিন্নতা তাকে আমরা বলব টেন্স। টেন্স বেসিক্যালি হলো ৩ প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা সকলে হয়তো এটা সম্পর্কে অবগত আছি যে প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝানো হয়, পাস্ট টেন্স বলতে কি বোঝানো হয়, ফিউচার টেন্স বলতে কি বোঝানো হয়। এবং এই প্রত্যেকটা টেন্সেরই আবার ৪ প্রকার করে মোট ১২ ভাগে টেন্সের প্রকারভেদগুলোকে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সের যে প্রকারভেদ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই সাথে পাস্ট টেন্সের এই ৪ টি প্রকারভেদ রয়েছে এবং ফিউচার টেন্সেরও এই ৪ টি প্রকারভেদ রয়েছে। আজকের এই এক ক্লাসে আমরা চেষ্টা করব কিভাবে এই ১২ প্রকার টেন্সের যে প্রকারভেদগুলো আছে এগুলাকে এক ক্লাসে শেষ করে ফেলার এবং সহজে মনে রাখার। পাশাপাশি এই যে আমরা টেন্সটা শিখছি, এই টেন্স থেকে কিভাবে আমরা নিজেদেরকে অতি সহজে বাক্যের মাধ্যমে আমরা টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং সহজে আমরা কোন একটা বাক্য থেকে টেন্সটা কোন ফর্মে আছে সেটা জানতে পারি। এটা আমরা আজকের ক্লাসে শিখার চেষ্টা করব। টেন্সের যে বিস্তারিত আলোচনা, এখানে যাওয়ার পূর্বে সর্বপ্রথম আমরা এইখানে যে ৩ টা বাক্য দেওয়া আছে, এই ৩ টা বাক্যকে আগে একটু দেখার চেষ্টা করব। ১ম আমি এখানে দেখতে পাচ্ছি, I play football, I played football, I am playing football। তার মানে এখানে তোমাদের যদি কাউকে আমি আ I এর নিচে দাগ দিয়ে জিজ্ঞাসা করি যে বাক্যটা কোন টেন্সে আছে? অথবা ফুটবলের নিচে দাগ দিয়ে জিজ্ঞেস করি বাক্যটা কোন টেন্সে আছে? তোমরা কেউ বলতে পারবে? আমার মনে হয় তোমরা কেউই বলতে পারবে। কারণ শুধুমাত্র ফুটবলের নিচে দাগ দিয়ে আমরা কখনো বাক্যটা কোন টেন্সে আছে আমরা কখনোই নির্ণয় করতে পারি না। কারণ সাবজেক্ট প্রত্যেকটা বাক্যের মধ্যে সেম এবং অবজেক্ট যদি আমরা এটাকে ধরি প্রত্যেকটা বাক্যের মধ্যেই কিন্তু এটা সেম। তাহলে এখান থেকে আমরা টেন্সটা কোন ফর্মে আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে, প্লেড অ্যান্ড প্লেইং প্রত্যেকটা বাক্যে কিন্তু এই প্লে ভার্বটা পরিবর্তনশীল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে প্লে যেটা হলো প্রেজেন্ট ফর্মে রয়েছে। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পুরা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং প্লেড বাক্যটা পাস্ট টেন্সে রয়েছে। তার মানে এ বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি am তার সাথে ভার্বের সাথে ing যুক্ত করা আছে। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ফর্মেই রয়েছে। তাহলে আমরা শুধুমাত্র ভার্বের দিকে ফোকাস দিয়ে ভার্বটা কোন ফর্মে আছে এটা দেখার মাধ্যমে বাক্যটা কোন টেন্সে আছে এটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এখান থেকে এই ৩ টা বাক্য দেখার আমাদের মূল একটাই উদ্দেশ্য, কোন একটা বাক্য কোন ফর্মে আছে বা কোন একটা বাক্যের টেন্স কোন ফর্মে আছে এটা দেখার জন্য আমাদের সর্বপ্রথম ফোকাস দিতে হবে বাক্যের ভার্বে। আমরা যদি বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে সেটা যদি বুঝতে পারি, তাহলে অনায়াসে আমরা বাক্যটা কোন টেন্সে আছে এটা আমরা নির্ণয় করতে পারবো। এইবার আমরা আলোচনা করব বিস্তারিত টেন্সের প্রকারভেদ নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমরা কি বুঝি স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বোঝানো হয় বর্তমানে কোন একটা কাজ সংঘটিত হয় এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমরা ২ টা ইনফরমেশন একটু আলাদা করে মনে রাখবো। ১ম টা হলো অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং দ্বিতীয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটাকে আরেকটু সহজে চিন্তা করার চেষ্টা করি। এখানে আমি লিখলাম I eat rice মানে আমি ভাত খাই। তাহলে আমরা একটু আগে কি দেখেছিলাম এখানে যে বাক্যগুলো ছিল আমরা দেখেছিলাম যে এই বাক্যটা কোন টেন্সে আছে আমরা সেটা অনায়াসে শনাক্ত করতে পারবো কিসের মাধ্যমে? বাক্যের মধ্যে যে ভার্ব দেওয়া রয়েছে তার মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের ভার্বটা প্রেজেন্ট ফর্ম এ রয়েছে। তার মানে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ রয়েছে। এখন এইখানে যদি আমরা I এর পরিবর্তে he ব্যবহার করি তাহলে এই বাক্যটা কি এখন সঠিক আছে?
অবশ্যই না। কারণ আমি একটু আগে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই আমাকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে অবশ্যই আমাকে এখানে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। এখন সম্পূর্ণ বাক্যটা হলো হি ইটস রাইস। তার মানে এখন বাক্যটা পরিপূর্ণ আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখা ভালো। আমরা হয়তোবা এখানে একটা উদাহরণ দেখে জিনিসটা বোঝার চেষ্টা করলাম। কিন্তু যখনই কোন বাক্য একটু আমাদের কাছে কমপ্লেক্সিটি হতে পারে বা আমরা বাক্যের বাংলা অনুবাদটা করতে পারছি না, তাহলে কিভাবে আমরা বাক্যটাকে চিনব যে বাক্যটা কোন ফর্মে আছে বা কোন টেন্সে আছে? তাহলে এটার জন্য আমাদের এখানে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে এবং ভার্ব এর V1 থাকবে। ভার্ব এর V1 বলতে এখানে বোঝানো হচ্ছে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকবে। অর্থাৎ আমাদের মূল বিষয়বস্তু হলো V1। একটা বাক্যের মধ্যে সাবজেক্ট কোন ফর্মে আছে বা ফর্ম তো থাকে না সাবজেক্টের। সাবজেক্ট কিসে আছে, অবজেক্ট কিসে আছে সেটা আমার দেখার বিষয় পরে। আমরা শুধু মাথায় রাখবো বাক্যের ভার্বটা কোন ফর্মে রয়েছে। তাহলে আমরা অনায়াসে বাক্যটা কোন টেন্সে আছে সেটা আইডেন্টিফাই করতে পারব। এবার আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো একটা কাজ চলমান বোঝাতে আমরা তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, কন্টিনিউয়াস মানে তোমরা সবসময় একটা কথা মনে রাখবে, কন্টিনিউয়াস মানে অবশ্যই ভার্বের সাথে সেখানে আইএনজি থাকবে। কি বললাম স্যার? কন্টিনিউয়াস মানে কি আমরা কি মনে রাখবো? কন্টিনিউয়াস মানে অবশ্যই সেখানে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমরা এখানে যেহেতু কন্টিনিউয়াস আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এই কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এই ৩ টা ভার্ব আমরা ব্যবহার করছি। তাহলে এখানে যেহেতু ৩ টা ভার্ব দিয়ে দেওয়া আছে আমরা কি আ আমাদের ইচ্ছামত যখন যেখানে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবো? উত্তর হলো না। আমাদের এইখানে ৩ টা যে অক্সিলারি ভার্ব দিয়ে দেওয়া আছে, এটার ব্যবহারও কিছু ক্ষেত্রে ভিন্ন। যেমন am আমরা ব্যবহার করব শুধুমাত্র I এর ক্ষেত্রে। শুধুমাত্র I এর ক্ষেত্রে আমরা am ব্যবহার করি এবং is ব্যবহার করব সাবজেক্ট যদি সিঙ্গুলার বা একজনকে বোঝায় এবং are ব্যবহার করব সাবজেক্ট যদি প্লুরাল বা অনেকজনকে বোঝায় ওই ক্ষেত্রে আমরা are ব্যবহার করব। আমরা এইখানে যে বাক্যটি দেওয়া ছিল, সেই বাক্যটাকে আমরা চেষ্টা করি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এ কনভার্ট করতে পারি। যেমন হি ইটস রাইস আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ রয়েছে। কারণ বাক্যের সাথে বাক্যের ভার্বটা প্রেজেন্ট ফর্ম এ রয়েছে। তাই এটাকে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এ নিয়ে যাব, আমাদের ১ম কাজ কি থাকবে? আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমরা একটু দেখি কিভাবে এটাকে আমরা কনভার্ট করতে পারি। আমরা বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অবশ্যই ভার্বের সাথে আমাকে এখানে আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, আমরা আইএনজি যুক্ত করলাম। এখন কন্টিনিউয়াস যেহেতু এটাকে আমরা বলছি, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করার আগে আমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব এখানে ব্যবহার করতে হবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমাদের এখানে ৩ টা রয়েছে। আমরা কি বলেছিলাম স্যার? আমরা এখন দেখি এখানে কোনটা ব্যবহার করতে পারি। এম বসবে না কেন? এম শুধুমাত্র I এর ক্ষেত্রে বসে। আর বসবে না কেন? কারণ সাবজেক্ট যদি অনেকজন বা প্লুরাল হয়, ওই ক্ষেত্রে আমরা এখানে আর ব্যবহার করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি হচ্ছে একজন, তাহলে সিঙ্গুলার দ্যাটস আমরা এখানে ইস ব্যবহার করব। তাহলে বাক্যটা আমাদের হবে কি? হি ইস ইটিং রাইস। ঠিক এভাবে করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর একটা বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ কনভার্ট করে ফেললাম। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা কি বুঝি? অতীতে কোনো একটা কাজ চলমান ছিল। কিন্তু বর্তমানে এর কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো চলমান রয়েছে। এরকম যদি বোঝানো হয় তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলব। সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলব। কিন্তু মজার বিষয় হলো এভাবে আমরা যে সংখ্যাগুলো বলছি যে প্রেজেন্ট পারফেক্ট মানে হলো আ অতীতে কোনো একটা কাজ চলমান ছিল এখন শেষ হয়ে গিয়েছে তার ফল এখন চলমান আছে এটাই আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। যখন আমরা বাস্তবে এগুলোর ব্যবহার করতে চাই আমাদের কিন্তু এগুলো কোনোভাবে আমরা মিলাতে পারি না বা আমাদের উত্তরের সাথে বা আমাদের প্রশ্নের সাথে আমরা এটাকে কোনোভাবে কানেক্ট করতে পারি না। এই কারণে আমাদের এইখানে একটা সূত্র দিয়ে দেওয়া আছে। অর্থাৎ have অথবা has প্লাস ভিতে। আমরা এটা একটু ফলো করার চেষ্টা করব। আমরা কন্টিনিউয়াসলি যেরকম বলেছিলাম যে ভার্ব এর সাথে অবশ্যই আইএনজি যুক্ত হয়। এটা মনে রাখবে। পারফেক্ট এর মধ্যে আমি তোমাদেরকে বলব একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে ভিতে। অর্থাৎ পারফেক্ট মানে সবসময় একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে ভিতে। মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি have দেওয়া রয়েছে, ভিতরের আগে has দেওয়া রয়েছে। এটা অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা কি হলো স্যার? have অথবা has প্লাস ভিতরে। এটা মনে রাখলে হবে। এখানে আমাদের আর কিছু মনে রাখতে হবে না। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি ১ম এ সাবজেক্ট ব্যবহার করেছেন, এরপরে অবজেক্ট দিয়েছেন কিন্তু বাকি স্ট্রাকচার গুলো তো আপনি সাবজেক্ট এবং অবজেক্ট দেননি। আমরা কিন্তু ১ম এ এখানে যে ৩ টা বাক্য দেখেছিলাম সেইখানেই কিন্তু আমরা দেখেছি যে
বাক্যের মধ্যে বাক্যটা কোন টেন্সে আছে এটা দেখার জন্য আমাদের সাবজেক্ট কিংবা অবজেক্ট কোনটির দিকে দেখার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র বাক্যের ভার্ব এর দিকে ফোকাস করব এবং ওই ভার্বটা কোন ফর্মে আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওই ভার্বটা কোন ফর্মে আছে বা কোন টেন্সে আছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনায়াসে বাক্যটা কোন টেন্সে আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারব। এই কারণে আমরা শুধু ভার্বের ফর্মগুলো শিখবো আর কিছু আমাদের শেখার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ দেওয়া রয়েছে, হ্যাজ দেওয়া রয়েছে। যেহেতু এখানেও ২ টা অপশন আমাদেরকে দিয়ে দিয়েছে তাহলে আমরা হ্যাভ কোথায় ব্যবহার করব, হ্যাজ কোথায় ব্যবহার করব। আচ্ছা, হ্যাভ I ব্যতীত সকল প্লুরাল নাউন মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় ওই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। আর শুধুমাত্র একজন বোঝানো হলে ওই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। তবে এখানে ব্যতিক্রমটা থাকে কোন জায়গাতে? I এর ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম হয়। অর্থাৎ I এর সাথে আমরা সবসময় হ্যাভ ব্যবহার করব। আর বাকি সবগুলোর ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় হ্যাজ ব্যবহার করব। আর যদি প্লুরাল হয় অবশ্যই আমরা হ্যাভ ব্যবহার করব। আমরা এখানে যে বাক্যটা দেওয়া রয়েছে, "He is eating rice" সে ভাত খাচ্ছে। এই বাক্যটা কিসে রয়েছে স্যার? আমরা একটু আগে বলেছিলাম ভার্বের সাথে যেহেতু আইএনজি এবং তার আগে যেহেতু কি রয়েছে? আ অক্সিলিয়ারি ভার্ব রয়েছে। তার মানে অবশ্যই এটা আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ আছে, এটাকে আমরা এখন চেষ্টা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ কনভার্ট করার জন্য। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এখানে যে ভার্বটা রয়েছে, সেই ভার্বের দিকে আমাদের ফোকাস দিতে হবে। তাহলে এই ভার্বের দিকে আমরা যখন ফোকাস দেই, আমরা দেখি তো কি করা যায়? আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব রয়েছে। ভার্বটা কি ছিল? ইটিং। তাহলে ইটিং টা আমরা এখানে বসাতে পারব না। আমাদের ইটিং এর V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে ইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। ইটেন বসালাম এবং যেহেতু বি তে আমাদের বসানো হয়েছে আমাদের এই ২ টা থেকে যেকোনো একটা বসাতে হবে। এখন প্রশ্ন হলো আমরা কি হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? অবশ্যই আমরা এখানে হ্যাজ বসাবো। কারণ আমরা বলেছিলাম হি হলো একটি সিঙ্গুলার নাউন। যেহেতু সাবজেক্ট একজন তার কারণে আমাদের এখানে হ্যাজ বসাতে হবে। কিন্তু যদি এমনটা হতো এখানে আমি হি ব্যবহার না করে যদি আমি এখানে there ব্যবহার করতাম, তাহলে আমার কি এখানে হ্যাজ বসানোর কোন যৌক্তিকতা ছিল? অবশ্যই না। আমাদেরকে তখন অবশ্যই এখানে have বসাতে হতো। They have eaten rice আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু করে দেখার চেষ্টা করি। যদি এখানে they না থেকে এখানে যদি I থাকতো, তাহলে আমরা কি এখানে have টাকে বা has টাকে কোনো পরিবর্তন করতে হইতো? অবশ্যই না। I এর সাথে সবসময় have বসে আমরা একটু আগেই বলেছিলাম। এই কারণে এখানে হবে I have eaten rice আমরা এগুলো গ্রামারের ক্ষেত্রে একটু মনে রাখবো। সবকিছু ঠিক থাকলেও I টা সম্পূর্ণ একটু ব্যতিক্রমী। প্রত্যেকটা জায়গাতে আমাদের যেমন কিছু ব্যতিক্রমী রুলস বা হচ্ছে ব্যতিক্রমী কিছু ঘটনা আমাদের সাথে ঘটে থাকে। I হলো ঠিক তার মতোই। অর্থাৎ সবাই যখন একদিকে যাবে, তার বিপক্ষে অবস্থান করবে। এই জিনিসটাকে আমরা এখানে বোঝাতে চাচ্ছি। ওকে। এরপরে প্রেজেন্ট টেন্স এর প্রকারভেদে যে ৪ প্রকার রয়েছে তার মধ্যে সর্বশেষ যে প্রকারভেদটি হলো সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে। আমরা আরেকটু রিপিট করি স্যার কি বললাম? বর্তমানে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে যদি চলমান থাকে, তাকে আমরা বলব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস মানে আমরা কি মনে রাখতে বলেছিলাম স্যার? কন্টিনিউয়াস মানে আমরা মনে রাখতে বলেছিলাম ভার্ব এর সাথে আইএনজি এবং এটা আমরা এখানে দিয়ে দিয়েছি এবং পারফেক্ট মানে আমরা কি মনে রাখতে বলেছিলাম? পারফেক্ট মানে মনে রাখতে বলেছিলাম বি3 বি3 হিসেবে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস হলে শুধু বিন ইউজ করব। অন্য কোনো ভার্ব আমাদের এখানে ব্যবহার করতে হবে না। আর যেহেতু এটা একটা প্রেজেন্ট পারফেক্ট, দ্যাটস আমরা এখানে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করেছি। আর সিন্স এবং ফর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর রুলস এর একটা অংশ। সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে সেটা আমরা অন্য ক্লাসে শিখব। এটা আমাদের আজকের দেখার বিষয় না। কারণ আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব টেন্স এর বেসিকটা নিয়ে। কারণ আমরা যদি টেন্স এর বেসিকটাকে আ শিখতে না পারি তাহলে আমাদের আদার্স যে গ্রামাটিক্যাল টপিক গুলো আছে ন্যারেশন, রেফর্ম ভার্বস, কানেক্টরস চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স সব জায়গাতে আমাদের বিভিন্ন হ্যাসেল বা বিভিন্ন সাফার মধ্যে যেতে হয়। বিভিন্ন হ্যাসেল বা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমরা আজকে চেষ্টা করব কিভাবে এক ক্লাসে খুবই সহজে টেন্সটাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে কি বলছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন ভার্ব প্লাস আইএনজি সিন্স ফর এটা। আচ্ছা, সব এখানে যে ৩ টা বাক্য আমরা দেখেছি বা ৩ টা অ্যাসপেক্ট যেটা আমরা দেখেছি ৩ টার মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ একটু তুলনামূলকভাবে আমাদের একটু বড় বা আমাদের একটু মনে রাখতে কষ্ট হতে পারে। তাহলে এটা আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে? আমরা হচ্ছে ওই যে বলেছিলাম কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো এবং পারফেক্ট মানে কি বসবে? বিতে হিসেবে আমরা এখানে বিন বসাবো। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আমরা এখানে শিখেছিলাম যে হ্যাভ এবং সাথে কি বসবে? হ্যাজ বসবে। ওকে। এটা আমরা মনে রাখলে অনায়াসে আমরা এটাকে আ মুখস্থ বা আমরা এটাকে মেমোরাইজ করতে পারবো। আমি কখনো বলব না যে এই রুলস গুলো তোমরা মুখস্থ করান। কারণ এগুলা আমরা যদি প্র্যাকটিস করি এগুলো অনায়াসে এবং অতি সহজে আমাদের সাথে মনে থাকবে বা আমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য রয়েছে I have eaten rice এই বাক্যটা কোন টেন্সে রয়েছে? হ্যাঁ, এই বাক্যটা স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। স্যার কি আমরা কিভাবে বুঝতে পারি? ভার্ব এর V3 ফর্ম তার আগে আমাদের কি রয়েছে? have রয়েছে। এই যে এখানে আমরা দেখেছিলাম ভার্ব এর V3 এর সাথে যদি আগে have বা has থাকে তাহলে সেটাকে আমরা বলব
প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা চেষ্টা করব এই প্রেজেন্ট পারফেক্ট এর বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে কনভার্ট করতে পারি। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমরা তো এখানে দেওয়া রয়েছে, have দেওয়া রয়েছে। এরপরে আমাদেরকে এখানে been ব্যবহার করতে হবে। have এর পরে V3 হিসেবে আমাদের এখানে been ব্যবহার করব আমরা। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি eaten ছিল। তার মানে eat এর সাথে আমাদেরকে কি যুক্ত করতে হবে? verb এর সাথে ing। তাহলে এখানে হবে eating rice for an hour। এখানে since থেকে আমরা for টা ব্যবহার করেছি। for টা আমরা কেন ব্যবহার করলাম? আমরা সেটা অন্য ক্লাসে শিখব। ওকে। I have been eating rice for an hour। তাহলে আমরা একটু দেখি তো এখানে যে স্ট্রাকচার দেওয়া রয়েছে সেই স্ট্রাকচারের সাথে আমাদের বাক্যের মিল খুঁজে পাই কিনা। আমরা I ব্যবহার করলাম যেহেতু I এর সাথে have বসে আমরা এখানে have বসালাম। এরপরে আমরা VT হিসেবে been নিয়ে আসলাম। verb এর সাথে ing এবং for দিয়ে বাকি অংশটাকে আমরা fill up করে ফেললাম। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের প্রেজেন্ট টেন্স এর ৪ প্রকার প্রকারভেদ এবং এই ৪ প্রকার প্রকারভেদের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে খুব কম সময়ে এবং কিছু শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা আমাদের কাজটাকে আয়ত্তে নিয়ে আসতে পেরেছি। আমরা এই প্রেজেন্ট টেন্স এর ৪ টা প্রকারভেদ যদি একটু ভালোমতো বুঝতে পারি বা আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে বাকি যে ২ প্রকার রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই ২ টাকেও আমরা সহজে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারব। তাহলে আমরা একটু করে রিভিউ করে ফেলি। কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? কোন কাজ বর্তমানে সংঘটিত হয় এমন বোঝায়। তাহলে এটাকে আমরা সহজে মনে রাখবো কিভাবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যদি কোন একটা বাক্যের মধ্যে থাকে তাকে আমরা বলব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হবে স্যার? ভার্বের সাথে আইএনজি এবং তার আগে যদি এরকম অক্সিলিয়ারি ভার্ব থাকে তাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব ৩ টা থেকে যেকোনো একটা যদি থাকে তাকে আমরা বলব প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর পারফেক্ট মানে কি বলেছিলাম? ভিটি থাকবে এবং তার আগে যেহেতু প্রেজেন্ট আমাদের এখানে হ্যাভ অথবা হ্যাজ যেকোনো একটি ব্যবহার করতে হবে। এবং হ্যাজ এবং হ্যাজ কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা বলে দিয়েছিলাম। এরপরে সর্বশেষ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, বিন, ভার্ব প্লাস আইএনজি, সিন্স, ফর। নিচে আমাদের উদাহরণটা আমরা দিয়ে দিয়েছি। ওকে। এইবার আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। যেহেতু প্রেজেন্ট টেন্স এর কাজ শেষ আমরা এটাকে মুছে ফেলবো এবং পাস্ট টেন্স যেটা আমাদের শুরু হবে আমরা পাস্ট টেন্সটাকে এই জায়গাতে নিয়ে আসবো। এখন আমরা আলোচনা করব পাস্ট টেন্স এর ৪ টি প্রকারভেদ নিয়ে। কিন্তু এইখানে আমাদের যে স্ট্রাকচার গুলো দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটা কিন্তু এখনো এখানে যেই ফরমেট এ আছে সবগুলাই কিন্তু প্রেজেন্ট এর ফরমেট এ রয়েছে। আমরা এখন দেখব কিভাবে পাস্ট এর প্রেজেন্ট এর ফরমেটটাকে পাস্ট এ কনভার্ট করতে পারি। ওকে। পাস্ট ইনডিফিনিট মানে কি হয় স্যার? পাস্ট ইনডিফিনিট মানে হলো অতীতে কোনো একটা কাজ ঘটেছিল এরকম বোঝাতে আমরা তাকে পাস্ট ইনডিফিনিট বলব। এবং এটাকে আমরা যখন স্ট্রাকচার এর মাধ্যমে কনভার্ট করতে যাব আমাদের এখানে কি পরিবর্তন করতে হবে? কোন কিছুই পরিবর্তন করতে হবে না। শুধু ভার্ব এর V1 ফর্ম যেটা ছিল সেটাকে আমরা V2 করে দিব। আমরা কিন্তু জানি যে V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে নিচে আমাদের একটি বাক্য দেওয়া রয়েছে I eat rice। তাহলে এটাকে আমরা যদি এটা কিন্তু প্রেজেন্ট কোন টেন্সে রয়েছে স্যার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এটাকে আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব আমাদের কিচ্ছু পরিবর্তন করতে হবে না। না আমাদের সাবজেক্ট এর দিকে তাকাতে হবে, না আমাদের অবজেক্ট এর দিকে তাকাতে হবে। আমরা শুধু ভার্ব এর দিকে ফোকাস করব এবং ভার্বটাকে আমরা চেঞ্জ করে দিলে আমাদের টেন্সটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি eat টা প্রেজেন্ট ফর্ম এ রয়েছে। eat এর পাস্ট ফর্ম হলো at। আমি ভাত খেয়েছিলাম। তার মানে এই বাক্যটি এখন পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয়ে গিয়েছে। ওকে। এরপর আমরা দেখব কন্টিনিউয়াস। আচ্ছা, স্যার কি বলেছিলাম? কন্টিনিউয়াস মানে আমরা মনে রাখবো ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসবে এবং কোন কাজকে চলমান বোঝাবে। তাহলে এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতে কোন একটা কাজ চলমান ছিল এমন বোঝাতে আমরা তাকে পাস্ট কন্টিনিউয়াস বলব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি লেখা থাকবে। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস আমরা এখানে এই যে অক্সিলিয়ারি ভার্ব যেটা রয়েছে বা ৩ টা অক্সিলিয়ারি ভার্ব এগুলাকে আমরা ব্যবহার করতে পারব না। আমাদের এই ভার্ব গুলা ব্যবহার করে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। এবং am, is, are এই ৩ টার পরিবর্তে আমরা এখানে লিখব was, were, was, were। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা কি হবে স্যার? was অথবা were এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে যেহেতু এখানেও ২ টা অপশন রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনটা কোথায় বসে। সাবজেক্ট যদি একজন বোঝায় বা সিঙ্গুলার হয় ওই ক্ষেত্রে আমরা was ব্যবহার করব। সাবজেক্ট যদি অনেকজন কিংবা প্লুরাল হয় তখন এক্ষেত্রে আমরা were ব্যবহার করব। তাহলে এখানে আমাদের একটি বাক্য ছিল I ate rice এইটাকে আমরা দেখব কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এ কনভার্ট করতে পারি। I যেহেতু এখানে I রয়েছে একজন সাবজেক্ট তাই এখানে আমাদের was বসাতে হবে এবং it এর সাথে আমাদের এখানে আইএনজি যুক্ত করতে হবে। I was eating rice। ওকে। তাহলে এইবার আমরা আরেকটা বাক্য দেখি। যেমন আমরা যদি এখানে ইউজ করি they was অথবা were
প্লেইং ফুটবল। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় এখানে দ্যার সাথে কি ওয়াস বসবে নাকি ওয়্যার বসবে? অবশ্যই আমার এখানে ওয়্যার ব্যবহার করতে হবে। কেন স্যার? কারণ দে হলো অনেকজন। সাবজেক্ট যেহেতু প্লুরাল বোঝাচ্ছে আমাকে এখানে অক্সিলারি ভার্ব ওয়্যার ব্যবহার করতে হবে। ওকে। এরপরে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। অতীতে ২ টা কাজ সংঘটিত হচ্ছিল এবং যে কাজটা আগে সংঘটিত হচ্ছিল তাকে আমরা পাস্ট পারফেক্ট এবং পরে যেটা সংঘটিত হচ্ছিল তাকে আমরা শুধু পাস্ট ইনডেফিনিট টেন্স বলব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? আমরা হয়তোবা যে সংজ্ঞাটা এখন দিয়েছি সেখান থেকে হয়তোবা আমরা বাক্যটাকে সুন্দর করে আইডেন্টিফাই করতে পারব না। বাক্যটা কোন টেন্স আছে এটা হয়তোবা বুঝতে পারব না। কিন্তু এখানে আমাদের যে স্ট্রাকচারটা দেওয়া ছিল বা এই স্ট্রাকচারটা আমরা যেটা নিয়ে আসবো এখন এটার মাধ্যমে খুবই সহজে আমরা কিন্তু বাক্যটা কোন টেন্সে রয়েছে অনায়াসে আমরা আইডেন্টিফাই করতে পারি। এই যে হ্যাভ, হ্যাজ প্লাস V3 এটা কিন্তু প্রেজেন্ট এ ছিল। যখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট এ নিয়ে আসবো আমাদের কিচ্ছু পরিবর্তন করতে হবে না। আমরা কিন্তু বলেছিলাম পারফেক্ট মানে অবশ্যই আমার এখানে V3 বসবে। এখানে V3 আছে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট এই কারণে আমরা এখানে হ্যাভ, হ্যাজ এর পরিবর্তে শুধুমাত্র হ্যাড ইউস করব। আমি আবারও বলছি পাস্ট পারফেক্ট যখন হবে তার স্ট্রাকচার হবে হ্যাভ প্লাস ভি3 অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি হ্যাড এবং এরপরে ভার্বের ভি3 ফর্ম থাকে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন সেই বাক্যটা হবে পাস্ট পারফেক্ট। এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে আমরা এইখানে ২ টা বাক্যকে একটু দেখি এবং এই ২ টা বাক্যকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি I দেওয়া রয়েছে এবং এখানে ভার্ব হিসেবে কি দেওয়া আছে মেইন ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত করা আছে। তাহলে আইএনজি যুক্ত করা থাকলে সেটা তো হবে না। আমাদের মূল ভার্বকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে ইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন এবং এখানে আমাদের ওয়াজ এর পরিবর্তন হবে হ্যাড। তাহলে I had eaten rice অর্থাৎ V3 এর আগে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? হ্যাড ব্যবহার করতে হবে। তাহলে হ্যাড প্লাস V3 মানে আমরা এটাকে চোখ বন্ধ করে কি বলব স্যার? পাস্ট পারফেক্ট। কারণ আমাদের টেন্স কে আইডেন্টিফাই করার জন্য সাবজেক্ট এর দিকে দেখার প্রয়োজন নেই, অবজেক্ট এর দিকে দেখারও প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা ভার্ব এর দিকে দেখব। তাহলে হ্যাড প্লাস V3 মানে কি হবে স্যার? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে। এবারে আচ্ছা, যেহেতু নিচে আমাদের আরেকটা বাক্য রয়েছে, এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। দেয়ার রয়েছে, দেয়ার সাথে ওয়াজ আর এখানে আর বসবে না এবং প্লেইং টাও বসবে না। আমরা এখানে ভার্বের বি3 ফর্মটা বসানোর চেষ্টা করব। তাহলে প্লেইং এর প্লে এর বি3 ফর্ম হলো প্লেইড, প্লেইড এবং যেহেতু বি3 ফর্ম বসেছে, পাস্ট পারফেক্ট করতে হলে তাকে আমাকে কি করতে হবে? প্লেইড এর আগে একটা হ্যাড ভার্ব বসাতে হবে। তাহলে এখানে হবে হ্যাড। পুরো বাক্যটা কি হলো স্যার? দে হ্যাভ প্লেইড ফুটবল। আমাদের পাস্ট পারফেক্ট এ কনভার্ট করা হয়ে গেল। ওকে। এবার আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞাগুলো আমরা যদি একটু করে বলতে চাই, অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলমান ছিল এমন বোঝাতে আমরা তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলব। যেহেতু এটা আমাদের কোনো কাজে লাগে না তারপর আমরা শিখার জন্য একটু শিখে রাখলাম। আমাদের আসল কাজটা থাকবে এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, এই স্ট্রাকচারটা আমরা যদি একটু ভালোমতো বুঝতে পারি তাহলে খুবই সহজে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারব। তাহলে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে আমরা কিন্তু দেখছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, স্যার আপনি যে বললেন যে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার রয়েছে আপনি কিভাবে বুঝেছেন? আমি বলব এখানে যেহেতু হ্যাজ এবং হ্যাভ রয়েছে তাই এটা আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ প্রেজেন্ট এর ক্ষেত্রে আমাদের হ্যাভ এবং হ্যাজ আমরা বসিয়েছিলাম। আমাদের কিন্তু আ আগের ভিডিওতে দেখেছি। ওকে। এইবার আমরা যেহেতু পাস্ট এর কথা বলেছি, হ্যাজ এর পরিবর্তে আমরা শুধু এখানে পরিবর্তন করব হ্যাভ। আর কিচ্ছু আমাদের পরিবর্তন করতে হবে না। I repeat পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা হবে হ্যাড প্লাস বিন প্লাস বি ভার্বের সাথে আইএনজি সিন্স এবং ফর। অর্থাৎ হ্যাড এর পরে আমাদের বি3 হিসেবে আমরা বিন ব্যবহার করব। এটা করলে আমাদের হয়ে যাবে। ওকে। এখন আমরা একটা বাক্যের মাধ্যমে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আ আমরা বলতে পারি এখানে যে বাক্যগুলো রয়েছে সেটা আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ রূপান্তর করতে পারি। যেমন আ I had এখানে আর ইট হবে না। আমরা এখানে বসাবো I had been eating rice for an hour. I had been eating rice for an hour. এটা হলো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ এটাকে কনভার্ট করলাম। ওকে। নিচে আমাদের যে বাক্যটা রয়েছে সেটাকে আমরা দেখি তো একটু কনভার্ট করা যায় কিনা? They had played football. এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স এ ছিল। এখন এটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ নিয়ে যেতে চাই, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো they এবং তার সাথে সর্বপ্রথম আমাদের এখানে বসাতে হবে had এবং V3 হিসেবে আমরা এখানে been বসাবো।
ভার্ব ছিল আমাদের প্লে। তাহলে অবশ্যই ভার্বের সাথে আমাদের কি যুক্ত করতে হবে? আইএনজি। তাহলে আমাদের এখানে বসাতে হবে they had been playing since morning। ওকে, আমরা ফুটবলটা লিখে ফেলি। ফুটবলটা একেবারে লেখা হয়নি। They had been playing football since morning। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পাস্ট টেন্সের ৪ প্রকার প্রকারভেদ। এই ৪ প্রকার শিখার মাধ্যমে আমরা পাস্ট টেন্সটাকেও কমপ্লিট করে ফেললাম। আমরা একটু করে ওভারভিউ করে পাস্ট টেন্সের মধ্যে আমরা কি শিখলাম? পাস্ট ইনডিফিনিট মানে ভার্বে V2 অর্থাৎ হচ্ছে পাস্ট ফর্ম বসবে এবং কন্টিনিউয়াস মানে কোন কাজ অতীতে চলমান ছিল এমন বোঝাবে। যেটার জন্য আমাদের এখানে বসাতে হবে was, were পাস্ট হিসেবে এবং কন্টিনিউয়াস এর জন্য আমাদের এখানে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবং পাস্ট পারফেক্ট মানে কি বলেছিলাম? আমরা শুধু পারফেক্ট মানে জানি যে V3 বসে এবং পাস্ট পারফেক্ট যখন হবে সেখানে শুধু আমরা had বসাবো। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো had তার সাথে আমাদের V3 হিসেবে been বসাবো, ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা for। এই ছিল আমাদের পাস্ট টেন্সের ৪ প্রকার প্রকারভেদ। এবার আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ফিউচার ৪ প্রকার আলোচনা করার মাধ্যমে আমাদের কিন্তু টেন্স সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। ওকে। এইবার আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। আমাদের পাস্ট টেন্স যেহেতু শেষ, আমরা ফিউচার টেন্সটাকে এখন এইখানে নিয়ে আসব। এখানে যে প্রকারভেদগুলো রয়েছে এগুলা পাস্ট টেন্স এ আমরা যে স্ট্রাকচার গুলো শিখেছিলাম সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা ফিউচার টেন্স এ কিভাবে এগুলোকে পাস্ট টেন্স এ কনভার্ট করে ফিউচার এ নিয়ে যেতে পারি সেটা আমরা একটু করে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটা রুলস শিখেছি বা কয়েকটা শব্দ শিখেছি। সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে এবং পারফেক্ট মানে অবশ্যই ভার্বের সাথে ভিত্তিটি থাকবে। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একই সাথে আমি বলব ফিউচার মানে তোমরা সবসময় মনে রাখবে শ্যাল অথবা উইল। অর্থাৎ কান টানলে যেমন মাথা চলে আসে আমাদের, ঠিক একই সাথে ফিউচার যেখানে থাকবে সেখানে অবশ্যই শ্যাল অথবা উইল থাকবে। হয়তোবা কয়েকটা বাক্যে আমরা দেখতে পারি আ শ্যাল উইল না থাকার পরও বাক্যটা ফিউচার টেন্স বা ফিউচার টেন্স হয়ে যায়। কিন্তু ওইটা খুবই ব্যতিক্রম বা আমাদের পরীক্ষায় এসব প্রশ্ন বা এইসব বাক্য সহজে দেখা যায় না। এই কারণে আমরা ওদিকে এখন যাব না। আমরা সহজে মনে রাখার চেষ্টা করব ফিউচার মানে শ্যাল এবং উইল কে বোঝানো হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনডিফিনিট, ইনডিফিনিট মানে ফিউচার, ইনডিফিনিট মানে কি বোঝানো হয়? ভবিষ্যতে কোনো একটা কাজ সংঘটিত হয়ে থাকবে। এরকম বোঝালে আমরা তাকে ফিউচার ইনডিফিনিট বলব। তাহলে এই বাক্যটা যেহেতু আমাদের কিসে ছিল? পাস্ট ইনডিফিনিট ছিল। আমরা যেহেতু এটাকে কিসে কনভার্ট করব, আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট এ নিয়ে যাব। এই কারণে আমাদের এখানে কিছু পরিবর্তন করতে হবে না। আমাদের শুধুমাত্র এখানে ভার্বটাকে পরিবর্তন করলেই হয়ে যাবে। আর কিছু আমাদের এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে স্যার ফিউচার মানে কি বলেছিলাম? অবশ্যই আমাদের এখানে shall অথবা will বসাতে হবে এবং তার সাথে আমাদের এখানে ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবারও বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, অনেকের কাছে একটু এখানে কনফিউশন বা হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে, "স্যার আমরা আ প্রেজেন্ট টেন্স যখন করেছিলাম তখন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছিল। পাস্ট টেন্স যখন করেছিলাম তখন এখানে ভার্বের পাস্ট ফর্ম ছিল মানে V2 ছিল। তাহলে এইখানে কেন আবার ফিউচার টেন্স এ গিয়ে আমরা প্রেজেন্ট ফর্ম বা V1 বসাবো?" দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউচার এর জন্য আমরা যদি এখানে শ্যাল এবং উইল নিয়ে এসেছি, শ্যাল এবং উইল কে বলা হয় মডেল ভার্ব। আর আমরা সকলেই জানি মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, দ্যাটস ওয়াই আমরা এখানে V1 অথবা প্রেজেন্ট ফর্ম বসাবো। আমরা একটা বাক্য দেখি, I shall go to school। আমি স্কুলে যাবো। অথবা আমি বলতে পারি I shall go to school tomorrow। আমি আগামীকালকে স্কুলে যাবো। তাহলে এই যে shall যেহেতু আমাদের এখানে মডেল ভার্ব, এরপরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখানে আমরা লক্ষ্য করি shall এবং will ২ টি মডেল ভার্ব দেওয়া রয়েছে। তাহলে অনেকের কাছে এটাও কনফিউশন লাগতে পারে যে shall কখন বসাবো, আমরা will কখন বসাবো? shall শুধুমাত্র I এর ক্ষেত্রে ব্যবহৃত হবে। আমি আবার রিপিট করছি, কি বললাম? shall শুধুমাত্র I এর ক্ষেত্রে ব্যবহার করব। আর will আমরা I ব্যতীত যতগুলা ভার্ব সরি will I ব্যতীত যতগুলা সাবজেক্ট থাকবে সবগুলোর ক্ষেত্রে আমরা will ব্যবহার করব। চাইলে আমরা I এর ক্ষেত্রেও কিন্তু will ব্যবহার করতে পারি। তবে আমরা I এর সাথে shall ব্যবহারটাই মাধুর্যপূর্ণ। ওকে। এবার আমরা দেখব কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস আমরা কি মনে রাখতে বলেছিলাম স্যার? কন্টিনিউয়াস মানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি আছে। যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস আমাদের আরেকটা কথা মনে রাখতে বলেছিলাম, ফিউচার মানে অবশ্যই শ্যাল এবং উইল বসবে। তাহলে আমরা এটা একটু চেঞ্জ করি। শ্যাল অথবা উইল এটা বসবে ফিউচার এর জন্য এবং যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস আমাদের এখানে ভি ভার্ব হিসেবে আমরা বি বসাবো। শুধু বি বসাবো। তাহলে শ্যাল অথবা উইল প্লাস ভি প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে সেটাকে আমরা বলব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু দেখি এখানে বাক্যটাকে আমরা কনভার্ট করতে পারি কিনা। I shall আ
I shall লিখলাম। এবার আমাকে এখানে be verb বসাতে হবে এবং go এর verb এর জন্য আমরা এখানে বসাবো। যেহেতু verb এর সাথে ing যুক্ত হবে আমাদের বসাতে হবে going to school। আমি ভবিষ্যতে স্কুলে যেতে থাকবো। ভবিষ্যতে স্কুলে যেয়ে থাকবো। এরকম একটা কাজ চলমানকে বোঝানো হচ্ছে। তাহলে I shall be going to school। আমি স্কুলে যেতে থাকবো। ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স। স্যার ফিউচার এবং পারফেক্ট ২ টাই কিন্তু আমাদের রুলস অনুযায়ী আমরা মনে রাখতে পারি। ফিউচার মানে কি বলেছিলাম? ফিউচার মানে অবশ্যই সেখানে shall এবং will বসবে। পারফেক্ট মানে অবশ্যই সেখানে আমার V3 বসবে। পারফেক্ট অনুযায়ী B3 আমার এখানে আছে। কিন্তু ফিউচার অনুযায়ী আমার এখানে কি বসাতে হবে? শ্যাল এবং উইল। আর শ্যাল এবং উইল যেহেতু মডেল ভার্ব এরপর আমাদেরকে হ্যাভ এবং হ্যাজ ভার্ব বসাতে হবে। যেহেতু মডেল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসে। দ্যাটস আমরা এখানে হ্যাভ না বসে কি বসাবো? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এখানে আমরা লিখতে পারি ফিউচার এর জন্য আমরা এখানে নিয়ে আসবো শ্যাল অথবা উইল এবং এর সাথে আমরা হ্যাভ অথবা হ্যাজ প্লাস যেহেতু পারফেক্ট এই কারণে আমরা এখানে V3 ব্যবহার করব। তাহলে আমরা এখানে যে বাক্যটা রয়েছে I shall be going to school আমি স্কুলে যেয়ে থাকবো। এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করা যায় আজকে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। I shall be তো আর হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি shall লেখার পর আমাদের কি বসাতে হবে? have। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় I এর সাথে have বসবে নাকি has বসবে? অবশ্যই আমরা এখানে have বসাবো। আর I এর সাথে have বসে। তাহলে আমরা এখানে I shall have ওকে, have লিখলাম। এরপর আমাদের V3 বসাতে হবে। আমরা দেখেছিলাম go। go এর V3 ফর্ম কি হয়? gone। তাহলে এটা হবে I shall have gone to school। তাহলে এই ছিল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। সর্বশেষ আমাদের যে প্রকারভেদটি ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচারটা রয়েছে had প্লাস been প্লাস verb প্লাস ing since এবং for এটা ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটাকে আমরা যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ নিয়ে যাব আমরা কিভাবে নিয়ে যেতে পারি একটু দেখার চেষ্টা করি। যেহেতু ফিউচার বলেছিলাম তার মানে অবশ্যই আমার এখানে কি বসবে? শ্যাল এবং উইল বসবে এবং পারফেক্ট মানে কি বলেছিলাম? আ আমাদের এখানে been হিসেবে রয়ে গেছে। আর কন্টিনিউয়াস মানে যেহেতু এখানে আছে আমাদের এখানে ভার্ব এর সাথে আইএনজি আর সিন্স ফর তো আছে। এখানে কোনো পরিবর্তন করব না। আমরা শুধু had এর জায়গায় আমরা একটু পরিবর্তন করব। তাহলে যেহেতু এখানে যখন পারফেক্ট ছিল আমরা had এর পরিবর্তে এখানে will এবং shall এবং সাথে have অথবা has নিয়ে এসেছিলাম। ঠিক সিমিলারলি এখানেও পারফেক্ট এর পরিবর্তে আমরা এখানে had এর পরিবর্তে যেহেতু এটা ফিউচার আমরা এখানে shall এবং will নিয়ে আসবো এবং পারফেক্ট হিসেবে আমরা এখানে have এবং has নিয়ে আসবো। shall, will প্লাস have আমাদের সাথে বসাতে হবে been প্লাস ভার্ব এর সাথে আইএনজি এবং for অথবা since। ওকে। এই যে নিচে বাক্যটা দেওয়া রয়েছে I shall have gone to school আমি স্কুলে যেয়ে থাকবো বা ভবিষ্যতে একটা কাজকে ফিউচার পারফেক্ট কে এখানে বোঝানো হচ্ছে। তাহলে তাহলে এই যে ফিউচার পারফেক্ট টেন্স টাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ নিয়ে যাবো। কিভাবে নিয়ে যেতে পারি আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি I shall তো এখানে রয়েছে। আমরা এখানে I এর জন্য অবশ্যই আমাদের এখানে have বসাতে হবে, have বসালাম এবং V3 হিসেবে আমরা এখানে been ব্যবহার করব। been এরপর আমাদের এখানে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে go এর সাথে আইএনজি যুক্ত করলে এটা কি হয়ে যাবে? going to school to school since Monday। ওকে। প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের টেন্সের পূর্ণাঙ্গ আলোচনা। আমরা একটু করে ওভারভিউ করার চেষ্টা করি। ফিউচার ইনডিফিনিট মানে ভবিষ্যতে কোনো একটা কাজ সংঘটিত হবে এরকম বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব। যেহেতু ফিউচার আমাদের এখানে শ্যাল উইল বসবে এবং আমাদের ভার্বের বি ওয়ান ফর্ম বসাবো। ফিউচার কন্টিনিউয়াস মানে আমরা এখানে শ্যাল এবং উইল আর কন্টিনিউয়াস মানে বলেছিলাম আগে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। এখানে শুধু আমরা বি ভার্ব বসাবো। আর ফিউচার পারফেক্ট মানে কি বলেছিলাম? শ্যাল উইল বসবে। পারফেক্ট যেহেতু এখানে বি3 বসবে এবং এটা যেহেতু মডেল ভার্ব দেওয়া রয়েছে আমরা এখানে প্রেজেন্ট এর জন্য হ্যাভ হ্যাজ ব্যবহার করব। ওকে। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শ্যাল ফিউচার উইল এর জন্য থাকবে এবং পারফেক্ট এর জন্য হ্যাভ হ্যাজ থাকবে সাথে বিন থাকবে এবং কন্টিনিউয়াস এর জন্য আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি নিয়ে আসবো। আর সিন্স ফর তো এখানে রয়েছে। তো এই ছিল আমাদের টেন্সের ১২ প্রকার আলোচনা। আমি আশা করি আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের টেন্স সম্পর্কে যে একটা ভয় ছিল, তোমাদের টেন্স সম্পর্কে যে একটা ভীতি ছিল সেটা আর থাকবে না। সেটা আমি কাটাতে পেরেছি। এবং এই যে এখন আমরা যেই
আ প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলাম বা আমরা এখান থেকে যেগুলো শিখতে পারলাম, আমরা একটা উদাহরণের মাধ্যমে কিছু প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখব যে আমরা যেগুলো শিখেছি সেগুলো আমরা মনে রাখতে পারছি কিনা। ওকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ৪ টি বাক্য আমাদের এখানে রয়েছে। এই ৪ টি বাক্য আমরা উদাহরণ হিসেবে অথবা প্র্যাকটিস হিসেবে এখানে নিয়ে এসেছি। আমরা এতক্ষণ ধরে যে টেন্স গুলো শিখেছি অর্থাৎ টেন্স এর যে ১২ প্রকারভেদ শিখেছি, সেই ১২ প্রকারভেদ থেকে আমরা কি শিখতে পেরেছি আমরা এখানে এগুলোকে জাস্টিফাই করব। ওকে, ১ম এ যে বাক্যটা দেওয়া রয়েছে I go to school, এই বাক্যটা কোন টেন্স এ রয়েছে? তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় এখন তোমরা অবশ্যই এই বাক্যটা কোন টেন্স এ রয়েছে বলতে পারবে। কারণ টেন্স এর মধ্যে একটা বাক্য একটা বাক্যের মধ্যে টেন্স কোন টেন্স এ থাকে সেটা আমাদের দেখার জন্য সাবজেক্টের দিকে দেখার প্রয়োজন নেই। বাকি অংশের দিকে দেখার প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা ভার্ব এর দিকে তাকাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের ভার্বটা প্রেজেন্ট ফর্ম এ রয়েছে। তার মানে এই বাক্যটা হবে আমার প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে। এরপরে ২য় বাক্যটা যদি আমরা একটু দেখি, I do the work, তাহলে এই বাক্যটা কোন টেন্স এ রয়েছে? আমরা আবার কোন দিকে ফোকাস করব? আমরা আবার বাক্যের ভার্ব এর দিকে ফোকাস করব। এবং এখানে ফোকাস করে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা প্রেজেন্ট ফর্ম এ রয়েছে। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি they play football. এখনো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় এই বাক্যটা কোন টেন্সে আছে, তাহলে এখনো তোমরা বলবে এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। কেন আমরা প্রেজেন্ট টেন্সে বলব? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা প্রেজেন্ট ফর্ম এ রয়েছে। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ওকে। এরপরে আ এখানে একটি বাক্য রয়েছে he worked properly. আচ্ছা, তোমাদের কাছে যদি একটা প্রশ্ন থাকে যে এই ভার্বটি বা এই বাক্যটি কি সঠিক রয়েছে? আমার মনে হয় না বাক্যটি সঠিক আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বাক্যটি আ প্রেজেন্ট ফর্ম এ আছে যেহেতু প্রেজেন্ট টেন্স এ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ একজনকে বোঝানো হচ্ছে। আর এটা প্রেজেন্ট ফর্ম এ থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ কি শিখেছিলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই আমাকে এখানে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। হ্যাঁ, এখন আমার বাক্যটা পরিপূর্ণ হয়েছে। ওকে। এই ছিল আমাদের প্রেজেন্ট এর এক্সাম্পল। এখন আমরা চেষ্টা করব এই বাক্যগুলোকে আমরা আ অন্যান্য যে প্রকারভেদগুলো আছে টেন্সের সেখানে আমরা কনভার্ট করতে পারি কিনা। যেমন আমরা যদি চাই এটাকে পাস্ট এ নিয়ে যাবো অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এ নিয়ে যাবো। তাহলে আমাদের কি কিছু পরিবর্তন করতে হবে? আমরা শুধু বাক্যের ভার্বটাকে কনভার্ট করে ফেলবো তাহলেই হয়ে যাবে। তাহলে go কে আমরা যদি পাস্ট করি এটা হয়ে যায় went. আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এই বাক্যটা এখন কিসে হয়ে গিয়েছে? এই বাক্যটা এখন পাস্ট ইনডিফিনিট এ হয়ে গেছে। আমরা এটা বুঝতে পারলাম। ওকে। এখন আ এইটাকে আমরা যদি আ প্রেজেন্ট এ ছিল আমরা এটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট এ নিয়ে যেতে চাই আমাদের কি করতে হবে? আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট মানে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ তার সাথে আমাদের ভিতরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে I ছিল আমাদের। আমরা I টা লিখবো আগে। I এর সাথে হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? অবশ্যই আমাদের হ্যাভ বসবে। আমরা এখানে হ্যাভ বসাবো এবং তার সাথে আমাদের ভিতরি ফর্ম বসবে। আমাদের ভার্বটা কি ছিল? ডু। তাহলে ডু এর ভিতরি ফর্ম আমরা এখানে কি বসাবো? ডান। I have done the work. তাহলে এই বাক্যটা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গিয়েছে। এরপরে they played football. এইটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স এ নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা সবকিছু ঠিক থাকবো বাক্যের কোনো অংশে কোনো পরিবর্তন হবে না। শুধু বাক্যের ভাবটাকে আমরা কনভার্ট করে ফেলবো। তো বাক্যের ভাবটা কনভার্ট করে ফেললে আমরা কি জানি? আ পাস্ট পারফেক্ট মানে কি হয়? had প্লাস V3, I repeat had প্লাস V3, তাহলে বাক্যের পাস্ট পার্টিসিপল হলে এখানে আমাদের কি যুক্ত হবে? ed, আর এখানে আমাদের এক্সট্রা করে had যুক্ত করতে হবে। তাহলে এখানে কি হবে? had, তাহলে they had played football, এটা হয়ে গেল এখন আমাদের পাস্ট। পাস্ট পারফেক্ট। ওকে। এইবার আমরা এখানে যে বাক্যটা রয়েছে আমরা একটু আগে দেখেছি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ ছিল। এখন এটাকে আমরা যদি ফিউচার ইনডিফিনিট এ নিয়ে যেতে চাই আমাদের কি করতে হবে? আমাদের আমরা জানি ফিউচার মানে অবশ্যই মাথায় রাখতে হবে শ্যাল এবং উইল। তাহলে আমরা সাবজেক্টের আগে এখানে he লিখলাম। যেহেতু ফিউচার তাহলে আমরা এখানে শ্যাল ইউস না করে উইল ইউস করব। এবং শ্যাল কেন ব্যবহার করিনি সেটা কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। হি উইল ওয়ার্ক হার্ড। তখন এখানে আমরা আর as যুক্ত করব না। কারণ আমরা জানি মডাল ভার্ব এর পরে ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু ভার্বের বেস ফর্ম বসে আমাদের এখানে আর এস যুক্ত করার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের টেন্সের আলোচনা। এরকম আরো ভিডিও পেতে আমাদের আ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি অর্থাৎ টেন্সের বিষয় এটা নিয়ে পূর্ণাঙ্গ একটি শীট রয়েছে যেখানে একদম A to Z শর্টকাট থেকে শুরু করে একদম বিস্তারিত আলোচনা করা আছে। তো শীতে যদি কারো প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।